ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন বন্ধে জাতিসংঘের সুপারিশের বাস্তবায়ন জরুরি বলছেন বিশ্লেষক। এটা বলাটা যতক্ষণই হয়তো সহজ, কাজটা অত সহজ না, কারণ এটা বড় আকারই একটা সিকিউরিটি সেক্টর রিফর্মস দরকার। আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় সরকার। শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে বিএনপি। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। নির্বাচন হতে পারে ডিসেম্বরে, ফের জানান প্রধান উপদেষ্টা। সংবিধান সংস্কার পদ্ধতি ঠিক করবে সরকার ও রাজনৈতিক দল, বললেন আলী রিয়াজ। সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয়, ইসিকে সাফ জানালো জামাত। সংখ্যানুপাতিক ভোটের যৌক্তিকতা নেই বলছে বিএনপি। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের প্রতিবেদনকে ধন্যবাদ। শাহবাগের জল কামানের পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের। নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাতে ওয়াশিংটনের ট্রাম্প মোদির বৈঠক, আলোচনায় আসতে পারে বাংলাদেশের প্রসঙ্গ। চীনকে মোকাবেলায় নির্ধারিত হতে পারে দুই দেশের কৌশল। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতের দেশ ছাড়ছে বাংলাদেশ দল। একাদশের সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে পঞ্চপাণ্ডবের অভাব দূর করতে চান ইমন। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে 5টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ নিতে সুপারিশ করেছে জাতিসংঘ। জবাবদিহি ও বিচার ব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন। বিশ্লেষকরা বলছেন এই সুপারিশগুলো বাস্তবায়ন করা জরুরি। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে ছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন। একটা সময় ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে আওয়ামী লীগ সরকার, নির্বিচারে চালায় গণহত্যা। বুধবার জুলাই গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। Violent elements associated with the former ruling party. বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও HCHR। সবার আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত নয় এমন কর্মীদের স্ব ইউনিটে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে সংস্থাটি। আগেও দেখেছি নিষিদ্ধ করার ফলে খুব একটা যে ইম্প্যাক্ট ফেলেছে তা না। এখন কথা হচ্ছে যে আমি ওই রাজনৈতিক দল তারা কি স্ট্যান্ড নেবেন, কারণ তাকে তো জনগণের সাথে এইটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় পুলিশের এমন প্রবিধানগুলো সংশোধন করার সুপারিশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে একটি জাতীয় পুলিশ কমিশন গঠন করার সুপারিশও করা হয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে এই সরকারিকরণ যেটা হয়েছে এবং এটা ওভার দি ইয়ার্সই হয়তো হয়েছে, এখন কিভাবে বেসরকারিকরণ করা হবে, এটা বলাটা যতক্ষণই হয়তো সহজ, কাজটা অত সহজ না, কারণ এটা বড় আকারই একটা সিকিউরিটি সেক্টর রিফর্মস দরকার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে কেবল সীমান্ত রক্ষার কাজে রাখার সুপারিশ করা হয়েছে। অন্য কাজে নিয়োগ না করে ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ করা এবং আইনি ক্ষমতা ঠিক করে দেওয়ার কথা বলেছে জাতিসংঘ।
একই সঙ্গে আনসার ভিডিপির উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। বিলুপ্ত করার সুপারিশ করা হয় টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-কেও। সশস্ত্র বাহিনীকে নিরাপত্তার কাজে ব্যবহারের ক্ষেত্রে সীমারেখা ঠিক করার সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করলেও অল্প সময়ের জন্য করার কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই বিষয়ে দ্রুত একটা অধ্যাদেশ পাশ করার সুপারিশও করেছে জাতিসংঘ। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য প্রকাশের কারণেই মানবাধিকার লঙ্ঘনের এত বড় ঘটনা ঘটেছে। তবে নিষেধাজ্ঞা না আসলেও ভবিষ্যতে এসব সংস্থার উপর কড়া নজর থাকবে বলেও মনে করছেন তারা। একটা বড় নজর থাকবে যে ওই দলীয়করণ থেকে পরিবর্তনটা হচ্ছে কিনা, হলে কি হওয়ার কথা। জাতিসংঘের এমন প্রতিবেদনকে সাধুবাদ জানিয়েছে সরকার। বৈঠকের মাধ্যমে তাদের দেয়া সুপারিশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। র্যাব, বিজিবি এবং ডিজিএফআই এর বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবকে সরকার সমর্থন ও স্বাগত জানিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন। ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। শেখ হাসিনা সহ সব আসামিদের বিচারে জাতিসংঘের প্রতিবেদন হবে অকাট্য দলিল, এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চেয়েছে বিএনপি। জুলাই আন্দোলনে দলটির 848 নেতা কর্মী প্রাণ দিয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানায় দলটি। জুলাই আগস্টের গণহত্যায় নিহত বিএনপির 848 জনের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সেল ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এই তালিকা জমা দেয়। এ সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 5 শতাধিক ব্যক্তিকে দায়ী করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি নিহতদের তালিকা সহ ঘটনার সময়কার অডিও ভিডিও এবং এসব হত্যাকাণ্ডে বিভিন্ন থানায় দায়ের হওয়া 84টি মামলার এজাহারের কপিও দাখিল করে বিএনপি। নিহতদের মধ্যে 524 জন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের, বাকিরা দলটির সমর্থক। এ সময় মামলার অনুসন্ধান, তদন্ত ও বিচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো বিএনপি মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করে প্রতিনিধি দল। মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় বিএনপি। ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। পরে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাতিসংঘের সুপারিশ অনুযায়ী গণহত্যার সঙ্গে যুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাকরুচ্যুত করার বিষয়ে সমর্থন জানান তিনি। ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। চিফ প্রসিকিউটর বলেন, কতটা পৈশাচিকভাবে মানুষের উপর নির্যাতন করা হয়েছে তার প্রমাণ এই আয়নাঘর। এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনাল যথেষ্ট আন্তরিক, তাই আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই জানান তাজুল ইসলাম। আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে, এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে প্রয়োজনীয় সংস্কার এবং এই সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি সেশনে তিনি সাফ জানিয়েছেন, নেতৃত্ব দীর্ঘায়িত করার কোনো আগ্রহ তার নেই। নির্বাচন শেষে ফিরতে চান নিজের কাজে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটের প্ল্যানারি সেশনে সিএনএন-এর সাংবাদিক বেকি এন্ডারসনের সঙ্গে ইন্টারঅ্যাকশন সেশনে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার নেতৃত্বে গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে একটি পৃথক সনদ হবে। এরপর অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। So now we have what we call consensus building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take it as a charter and then implement that at an election. Election will be held as early as probably December this year. Any intention to continue the leadership position? I still not the one to look at. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoyed doing most. অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের পূর্ববর্তী সরকার যে গণহত্যা করেছে জাতিসংঘের প্রতিবেদনেই তার প্রমাণ রয়েছে। পূর্বের ব্যাপক লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন প্রধান উপদেষ্টা। Broad international support that we got from everywhere. Everybody wanted to support that to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর বাংলাদেশে কারচুপির নির্বাচন হয়েছে, তাই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার সরকার। So that you cover your cost. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি না তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও সংস্কার করার ঐকমত্য আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য তৈরি না হওয়ায় তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলেও জানান কমিশন প্রধান। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালা গণমাধ্যমকে জানাতে কমিশনের এই প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য সত্ত্বেও সংস্কারগুলো সম্পাদন করার ক্ষেত্রে সেটার আকার প্রকৃতি হয়তো ভিন্ন হতে পারে, তো সংস্কারগুলো করার ক্ষেত্রে এক ধরনের ঐকমত্য আছে। এ সময় তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে অনেক সংস্কারই সম্ভব। সে বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আর নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রেও কিছু পদক্ষেপ আছে, যেগুলো আশু ব্যবস্থা গ্রহণ করলে তুলনামূলকভাবে আমরা দেখব যে কিছু সংস্কার হয়েছে যেগুলো ভবিষ্যতে এই ধরনের জালিয়াতির নির্বাচন সেগুলো বন্ধের ক্ষেত্রে খানিকটা সহায়তা করবে। যেগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো শনাক্ত করে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশন প্রধান জানান, প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার জন্যই 70 অনুচ্ছেদ সংস্কারের সুপারিশ করেছে তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, ইসিকে সাফ জানালো জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ইসির সাথে বৈঠকে নির্বাচন নিয়ে দলের অবস্থান জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, জাতীয় ভোটের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। বিদ্যমান নিবন্ধন আইনও বাতিল দাবি করে দলটি।
আদালত জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে জামাতের বৈঠক। দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার যান নির্বাচন কমিশনে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে জামাতে ইসলামের পক্ষ থেকে 23 দফা দাবি ইসির কাছে দাখিল করা হয়। পরে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার জানান, সংস্কার পূর্ণ করে সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিলে আপত্তি নেই জামাতের। নো ইলেকশন উইদাউট রিফর্ম, অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। বিদ্যমান নিবন্ধন আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে আরপিও বাতিল চান জামাতের সেক্রেটারি জেনারেল। 91 এর যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল। এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। সংস্কারের দাবির পাশাপাশি দলটি 300 আসনের নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বলে জানান এই জামায়াত নেতা। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, তা জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। গুলশানে সংবাদ সম্মেলনে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলে মনে করেন তিনি। আর ভোটের আনুপাতিক হারে আসন এবং জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আগামী নির্বাচন প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে জাতিসংঘের পরামর্শ বিষয়ে মির্জা ফখরুল বলেন, কোন দল রাজনীতি করতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাকে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থা নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। আয়নাঘর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে সচেতনভাবে আওয়ামী লীগ আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিল্লিতে হাইকমিশনার নিয়োগের ব্যাপারেও এখনো ভারতের জবাব আসেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। নিয়োগ পুনর্বহালের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক সরকারি শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। বৃহস্পতিবার শাহবাগ মোড়ে অবস্থান নিলে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে পুলিশ তাদের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেয়। তারপরও আন্দোলনকারীদের জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা গেছে। তারা বলছেন তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এভাবেই আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় আটক করা হয় কয়েকজনকে। দুপুর 1:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে তারা। এতে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর পুলিশ মাঠে নামে তাদেরকে ছত্রভঙ্গ করতে। আমরা আজকে যোগদান না নিয়ে ফিরবো না, যতক্ষণ না আমাদের যোগদান হবে ততক্ষণ রাজপথ ছাড়বো না। আহত হন অনেকেই। দফায় দফায় ঘটে ধস্তাধস্তির ঘটনাও। পুলিশ আমাদের শান্তি আন্দোলনে বাধা বিঘ্ন করেছে, আমাদের লাঠিচার্জ দিয়েছে, জলকামান দিয়েছে, অনেক ভাই বোনকে থানায় আটক করেছে। হঠাৎ লাঠিচার্জ করা হলেও বিষয়টি অস্বীকার করে পুলিশ জানায় তাদের সরে যেতে বারবার অনুরোধ করা হয়েছে। এর আগেও তারা মরে আসছিল, তখন আমরা তাদেরকে পানি মেরে আমরা কিছু লোক ওদেরকে ধরছিলাম, তারপরে আমরা ছেড়ে দিয়েছি। তারা আর এখানে আসবে না কথা দিয়েছে। গতকাল থেকে তারা ওইখানে ছিল। আমরা বলেছিলাম আপনারা ওইখানেই থাকেন, মোড়ে আসবেন না। 2023 সালের বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করেছেন আগেই। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6500-এরও বেশি সুপারিশপ্রাপ্তদের নিয়োগ হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর শাহবাগে নিয়োগের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আন্দোলনকারীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন। তারা এখনো কি বলছেন? তারা কি তাদের দাবিতে অনড় কিনা এবং সেই সাথে গাড়ি চলাচলের কি অবস্থা, দেখেন রাস্তাঘাটের অবস্থা কি জানাবেন? নাফিসা, যেমনটি বলছিলেন, বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে কিন্তু রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কিন্তু এখন এই প্রাথমিক শিক্ষকরা কিন্তু এখন অবস্থান করে যাচ্ছেন। আর যান চলাচলের যে বিষয়টি, তারা কিন্তু শাহবাগ মোড় থেকে কিন্তু চলে এসেছেন এবং এই মুহূর্তে তারা অবস্থান করছেন জাদুঘরের সামনে। এবং তারা যেটি বলছেন যে আসলে এই আজকের আন্দোলন চলাকালীন সময়ে তাদের যে সহকর্মী যারা ছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু তারা দাবি করছেন প্রায় 18 জন শিক্ষককে কিন্তু কাছে থানায় আটক করা হয়েছে এবং তাদেরকে আটককৃতদের ছাড়া না পর্যন্ত কিন্তু তারা আজকের এই অবস্থান কর্মসূচি রাত পর্যন্ত এখানে পালন করবে বলে জানিয়েছেন। সেই সাথে কিন্তু তারা কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করেছে, যেটি 5 দফা আলটিমেটাম তারা দিয়েছে, যার মধ্যে রয়েছে এই আগামী রোববারের মধ্যে যদি সেই তাদের যে নিয়োগ যেটি বাতিল করা হয়েছে সেই বাতিলকৃত নিয়োগ তাদের পক্ষে রায় দেওয়া না হলে তারা কিন্তু আত্মহত্যা করার পর্যন্ত কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। একই সাথে কিন্তু তারা যেটি বলছেন যে এই আগামী রোববারের মধ্যে যদি তাদের এই দাবিগুলো পূরণ না হয় তবে কিন্তু তারা আরো বৃহৎ পরিসরে তাদের সমাবেশ ঘোষণা করবে। একই সাথে নারী সহকর্মীর গায়ে পুলিশ কর্তৃক হাত তোলার প্রতিবাদে কিন্তু তারা একটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার সবশেষ তথ্য। নাফিসা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় রমনা জোনের ডিসি মাসুদ আলম সহ 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আর এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে 2 জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তবে বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার
আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে সাতপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসল্লিরা আসতে শুরু করেছেন। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ। মুসল্লিদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীও। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। এলো আবার স্বাগত নিউজ 24 সংবাদে। জানিয়ে দেব অর্থ বাণিজ্য সংবাদ। অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রথম বার্ষিক ক্রীড়া সপ্তাহ 2025-এর সমাপনী অনুষ্ঠান। কুচকাওয়াজ, মনোমুগ্ধকর প্রদর্শনী ও খেলাধুলার মধ্য দিয়ে আয়োজিত হলো এবারের অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস মাঠে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানের, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকরা একসঙ্গে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মননশীল করে তোলে। আজকে আমরা নাচ করলাম 2টা গানে, আমি ফার্স্ট হয়েছিলাম। আমি একজন ডিসপ্লে লিডার ছিলাম। আমরা এটার জন্য অনেকদিন প্র্যাকটিস করেছি আর প্র্যাকটিসের ফলাফলটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজকে আমার খুবই ভালো লেগেছে। সব মিলে আমার স্কুলটা অনেক ভালো লেগেছে, এখানে প্রোগ্রাম অনেক ভালো লেগেছে, সব মিলে অনেক ভালো লেগেছে। একটা মাইলস্টোন ক্রস করতে যাচ্ছে আজকে, এবং এটা একটা হিস্ট্রিক্যাল ডে ফর দিস স্কুল। সো ডেফিনেটলি এটা আনন্দ ভাষা প্রকাশ করার মতো না, অত্যন্ত আনন্দিত। এবং শুধু আমি না, আমার স্কুলের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা টিচার, স্পেশালি আপনি দেখছেন বাচ্চাদের কলক কাকলি শুনলে বুঝতে পারছেন তারা কত হাউ মাচ দে আর এনজয়িং ইট। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে চোখ রাখছে বিশ্ববাসী। বৃহস্পতিবার রাতেই ওয়াশিংটনে তাদের আলোচনায় বসার কথা। এদিকে ধারণা করা হচ্ছে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি, আর উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবার জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশে জায়গা পেলে নিজেকে প্রমাণ করতে চান টাইগারদের টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন। পঞ্চপাণ্ডব যেভাবে দেশকে উজাড় করে দিয়েছেন, সেই পথে হাঁটতে চান এই তরুণ ক্রিকেটার। তিনি জানান, দেশকে বড় মঞ্চে সফলতা এনে দেয়াই লক্ষ্য তাদের। 2021 সালে ঘরোয়া টি-20 লিগে দেশের প্রথম ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ছোটদের বিশ্বকাপ জেতানো পারভেজ ইমন। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিলেন সে সময়ে নির্বাচক প্যানেল। কিন্তু ইনজুরির ফাঁদে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হয়নি এই টাইগারের।
এরপর কেটে গেছে বেশ কয়েক বছর, জাতীয় দলে নিজের অবস্থান এখনো পাকা করতে পারেননি। টি-20তে বেশ কিছু ম্যাচ খেললেও ওয়ানডে ক্যাপ পরার অপেক্ষায় এই ব্যাটার। লিটন দাও ভালো প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। যেহেতু আমি আসছি, অবশ্যই একটা বড় রেসপন্সিবিলিটি, চেষ্টা করবো ইনশাল্লাহ ওই জায়গাটা পূরণ করার। সাকিব তামিমদের মতো বড় তারকাদের এখন আর জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যাবে না, তবে তাদের অনুসরণ করে দেশকে আরো এগিয়ে নিতে চান পারভেজ ইমন। ওনারা অনেক দেশের জন্য অনেক ভালো খেলছেন, সো ওনাদের একটা স্মৃতি থেকে যাবে। বাট আমাদের দেশ হয়ে যদি কিছু অ্যাচিভমেন্ট করতে হয়, আমাদের পুরো টিমকে ভালো করতে হবে। শুধু 5-6জন ভালো খেলবে এভাবে হয় না আসলে। বিপিএল শেষে তামিম ইকবাল খান ফ্যানদের উদ্দেশ্যে শুধু দেশকে সাপোর্ট করার যে কথা বলেছিলেন তার সাথে সহমত জানালেন এই তরুণ। সিনিয়র ক্রিকেটাররা ওনার নিজেরাও চায় এভাবে কোনো যেন সেপারেশন না আসে, সবাই আমরা দেশের জন্য খেলি। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। প্রায় 8 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা বাংলাদেশকে এ আসরে আরো বড় সাফল্য এনে দিতে চান এই ক্রিকেটার। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।